বাবা মা যতই বলুক না কেন, এখনো তুমি ছোট, একটু ঘুমিয়ে থাকো, ফজর পড়ার দরকার নাই, কোরআন তেলাওয়াত করার দরকার নাই, আচ্ছা ঠিক আছে তুমি একটু খেলাধুলা করতেই পারো, সোশ্যাল মিডিয়াতে রিলস অথবা শর্টস, ইউটিউব, গান, সংস এন্ড মিউজিকস, এগুলো তোমাদের এই বয়সে একটু তো থাকবেই। যতই তারা বলুক না কেন, তোমাদেরকে বুঝতে হবে যে এটা সেরকম না। তোমাদের যে বয়স, অনেকের বয়স আছে এসএসসি দিয়েছো মানে তো 16, 17, 18 হয়েছে। তোমরা 16, 17, 18 বছরের বয়সের মুসলিম বিজ্ঞানীদের কথা যদি শোনো, তাহলে দেখবা তারা 15, 16, 17, 18 বছর বয়সে তারা জগৎ বিখ্যাত বিজ্ঞানী হয়। জগৎ বিখ্যাত যদি আমরা কেবলমাত্র আর্ট সায়েন্স বা কোর সায়েন্সের কথা বলি, এখনকার ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কসমোলজি, এরকম ওশনোগ্রাফি, এরকম কিছু কথা বলো, সেগুলো তো আছে। ইভেন রিলিজিয়াস সায়েন্সেও মোস্ট অফ দি মুসলিম স্কলার্স দে হ্যাভ ডেভেলপড দেমসেলভস অ্যাজ স্কলার্স। এখন তাদের যাদেরকে তোমরা টিনেজার বলো, সেই বয়সে 15, 16 বছরে দে হ্যাভ বিকাম ওয়ার্ল্ড ফেমাস স্কলার্স, লেকচারিং ইন ফ্রন্ট অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস সেই যুগে, or hundreds of thousands of students in front of them. এবং শুধু তাই না, they would gather around these young scholars from around the whole world, from all the corners of the world. তখন শিক্ষকদেরকে কেন্দ্র করে একত্রিত হতো ছাত্ররা। যেমন ধরো ইমাম বুখারী যদি বলি, অথবা ইবনে সিনা, এভা সিন বলে ওরা, অথবা ইবনে রুশদ, এভা রুশদ বলে ওরা। তাদেরকে কেন্দ্র করে ওরা মানে একত্রিত। যদি আল খাওয়ারিজমের কথা বলি, আলগরিদম যার নামের উপর ভিত্তি করে এই ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স, এটার নামই নেওয়া হয়েছে, সে আল খাওয়ারিজমকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা একত্রিত হতো। এবং তারা ছিল মাল্টি লিঙ্গুয়াল, অন ওয়ান হ্যান্ড বহু ভাষা তারা জানতো, এবং তারা ছিল মাল্টি ডাইমেনশনাল নলেজের অধিকারী, ভার্সাটাইল যেটাকে তোমরা বলো। অনেক একাধারে যিনি ম্যাথমেটিশিয়ান, তিনি আবার কেমিস্ট, তিনি আবার ফিজিসিস্ট, তিনি আবার বায়োলজিস্ট, তিনি আবার মেডিকেল সায়েন্টিস্ট, তিনি আবার কোরআনের এক্সপার্ট, তিনি আবার হাদিসের এক্সপার্ট, তিনি আবার ফিকহের এক্সপার্ট, ভার্সাটাইল নলেজ। তখনকার মুসলিমরা যখন এডুকেশনে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, তখন স্কলারশিপ কেবলমাত্র কয়েকটা পার্টিকুলার একটা ফিল্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এখন তো আমরা একেবারে মাইক্রো লেভেলে গিয়ে আমরা এক্সপার্টিস বা স্পেশালাইজেশনের কথা বলি, কিন্তু তখন মাইক্রো লেভেলের এক্সপার্টিস একজন ব্যক্তি অনেক কিছুর মধ্যে ছিল। যেমন ইবনে সিনা, তার কিন্তু কোরআনের তাফসীর আছে, আমি নিজে পড়েছি। এখন দেখো ইবনে সিনা কিন্তু হি ইজ দ্য ফাদার অফ মডার্ন ডে মেডিকেল সায়েন্স, ইজন্ট ইট? হি ইজ দ্য ফাদার অফ মডার্ন ডে মেডিকেল সায়েন্স। অথবা যে জাবের ইবনে আল হাইয়ানের কথা বলো, হি ইজ দ্য ফাদার, অথবা আল ইবনু আল হাইসাম, হি ইজ দ্য ফাদার অফ কেমিস্ট্রি। কিন্তু তিনি কিন্তু কোরআনের এক্সপার্ট ছিলেন, কিন্তু হাদিসের তিনি কিন্তু অনেক বড় আলেম ছিলেন। এবং তোমরা যদি এখনো গুগল করো, তোমাদেরকে বলছি, তোমরা যদি এখনো গুগল করো, গুগলে গিয়ে বলো যে মুসলিম স্কলার্স অফ দ্য পাস্ট, অথবা তুমি নাম লেখো, দিয়ে ওনার ছবিটা তুমি চাও, ছবিগুলো দেখবা, তুমি দেখবা আমার মতোই, অথবা আমাদের আবুল কাসেম স্যারের মতো দেখতে দেখা যায়। উনি তো হুজুর দেখতেছি তোমাদের ভাষায়, তোমাদের ভাষায়। যদিও হুজুর মানে হলো জনাব, কিন্তু আমাদের দেশে তো এগুলোকে এখন মানুষ মনে করে না, হুজুর মানে হচ্ছে ওনার কোনো এরকম মডার্ন এডুকেশন নাই, এমন কিছু মনে করে। তুমি দেখবে যে ওনার তো জুব্বা আছে, মাথায় টুপি আছে, শুধু তাই না মাথায় পাগড়ি আছে। অল অফ দেম উইদাউট এনি এক্সেপশন, একজনকে খুঁজে পাবা না তুমি। এবং এই কারণে এখন থেকে 100-150 বছর আগে যারা সায়েন্টিস্ট ছিল এই পৃথিবীতে, তাদের প্রত্যেকেরই দেখবে তুমি দাঁড়িয়ে আছে। তুমি বলবে যে কেন এখন যারা আছে, এখন যারা সায়েন্টিস্টদের দাড়িটা নাই, কিন্তু তখন কেন ছিল এটা বলো তো? কারণ হচ্ছে তৎকালীন ইউরোপিয়ানরা তারা পড়তে যেতে হলো আল আন্দালুসিয়া নামক একটা জায়গা, যেটাকে এখন বলা হয় স্পেন। তারা সেখানে পড়তে যেত। আন্দালুসিয়ার একটা জায়গার নাম ছিল কর্ডোবা। এটা হচ্ছে মূলত শিক্ষানগরী, এখন স্পেনে কর্ডোবা আছে। এবং কর্ডোবার যারা জন্মগ্রহণ করেছে তাদের থেকে বলা হতো কুরতুবি, যেমন একজন বিখ্যাত মুফাসসির আছে, ওনার নাম হচ্ছে কুরতুবি। অথবা তাদেরকে বলা হতো আন্দালুসি, যেমন ইবনে হাজম আল আন্দালুসি, বিখ্যাত মুসলিম স্কলার। ওইখানে তৎকালীন যুগে প্রায় 78 ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি ছিল একটা পার্টিকুলার এরিয়ায়। তুমি যদি বলে ঢাকা সিটি একটা মডার্ন সিটি, এখানে ধরো হয়তো তুমি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি মিলে এখানে তুমি 80টা 78 পাবা না, কিন্তু ওইখানে একটা শহরেই তৎকালীন 78 ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি ছিল। এখন আমি কেন এখানে ওয়ার্ল্ড ক্লাস এবং ইন্টারন্যাশনাল, এখন তো ট্রু সেন্সে ইন্টারন্যাশনাল, এখন তো ইন্টারন্যাশনাল আর ট্রু সেন্সে না। ইন্টারন্যাশনাল মানে কি? ইন্টারন্যাশনাল মানে বিভিন্ন ন্যাশনাল, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন কালার কমপ্লেকশন এর লোকেরা এখানে এসে একত্রিত হতো।
কেউ সাদা, ব্ল্যাক, হোয়াইট, অথবা কি তোমার আমাদের দেশের মতো এরকম মিক্সড কমপ্লেকশন আর কালার, এরকম লোকেরা একত্রিত হতো। আর মাল্টি রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড আর রিলিজিয়াস ডিনোমিনেশন, কেউ খ্রিস্টান, কেউ জু, কেউ হয়তো ধরো মুসলিম, এরকম লোকেরা সেখানে একত্রিত হতো। দেন দে উড স্টাডি আন্ডার দ্য সেম টিচার্স, স্কলার্স, আন্ডার দ্য সেম রুফ, একই ছাদের নিচে একই টিচারের কাছে তারা পড়তো। কিন্তু টিচাররা কারা ছিল বলো তো? টিচাররা কারা ছিল? টিচার ছিল তো মুসলিম, মানে 100% তারা ছিল মুসলিম। এবং এই কারণে ওই সকল জায়গায় তাদেরকে তোমাদের জন্য বলছি, ওই সকল জায়গায় যখন অন্য দেশের লোকেরা পড়তে যেত মুসলিম ইউনিভার্সিটিগুলোতে, এবং ইউরোপে মুসলিম দেশ, সেখানে যখন তারা পড়তে যেত তখন তাদেরকে মুসলিমদের এটিকেট সম্পর্কে তাকে জানতে হতো। এটিকেট কিন্তু অনেক ধরনের, খাবারের এটিকেট, থাকার এটিকেট, এমনকি বিহেভিয়ারাল এটিকেট, কিভাবে তুমি কথা বলবে, কিভাবে তুমি খাবে, কিভাবে তুমি ঘুমাবে, কিভাবে তুমি টয়লেট ইউজ করবে, তোমার জামা কাপড়ের প্যাটার্ন কি হবে, ড্রেস কোড কি হবে, এগুলোর জন্য তাদেরকে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে হতো। এই প্রোগ্রামের নাম ছিল ওরিয়েন্টেশন। প্রোগ্রামটার নাম কি? ওরিয়েন্টেশন। তোমরা এখন ডিকশনারিকে যদি জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য মিনিং অফ ওরিয়েন্টেশন, অথবা এটার ইটিমোলজি কি, এটা রুট কি, তুমি দেখবে যে এটা এসে ওরিয়েন্ট থেকে। ওরিয়েন্ট মানে কি? পূর্ব, প্রাচ্য। এর বিপরীতে আরেকটা শব্দ তাকে বলে অক্সিডেন্ট। তার মানে কি? পাশ্চাত্য, পাশ্চাত্য। অক্সিডেন্ট মানে ওয়েস্ট, ওরিয়েন্ট মানে ইস্ট। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ওরিয়েন্টেশন? মিনিং ইন্ট্রোডাকশন টু দ্য ইস্ট। And what is East? তুমি যদি ইস্টের দিকে তাকাও ওয়ার্ল্ড ম্যাপে, তাহলে ইস্টে দেখবে প্রিডমিনেন্টলি মুসলিম ওয়ার্ল্ড। ইস্ট মানে কি? মুসলিম ওয়ার্ল্ড। যেমন মিডল ইস্ট আছে, আবার যদি তুমি আফ্রিকার ওই অঞ্চলটা বলো তাহলেও কিন্তু ওই ইউরোপের তুলনায় এটা কিন্তু ইস্ট, কারণ ওটা ওয়েস্ট, এটা কিন্তু ইস্ট। আবার তুমি যদি ফার ইস্টের কথা বলি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সেটাও কিন্তু ইস্ট, মানে মুসলমান দেশ। আর আমাদের এই মানে সাউথ ইস্ট যদি দেখো, তাহলে সাউথ ইস্টে কিন্তু মুসলিম, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই অঞ্চলগুলো। আবার তুমি যদি নর্থের দিকে তাকাও, তাহলে দেখবে যে তুমি সৌদি আরবের ঠিক পূর্ব এই প্রান্তে, পূর্ব এবং পূর্ব উত্তর প্রান্তে রয়েছে কি? ইরান, ইরানের সাথে রয়েছে আফগানিস্তান, তার পাশে রয়েছে পাকিস্তান, এরপর ওইদিকে হচ্ছে সেন্ট্রাল এশিয়া। সেন্ট্রাল এশিয়া মানে হচ্ছে রাশিয়ার ওই দেশগুলো, যেখানে কিরগিজস্তান, কাজাকিস্তান, মানে এই দেশগুলো যেখানে প্রায় 6টা মুসলিম দেশ আছে, এই দেশগুলো সব। ফলে এই যে এই বেলটাকে বলা হয় ইস্ট, আর ওর বাইরে হলো ওয়েস্ট। ওয়েস্ট দেখো প্রিডমিনেন্টলি খ্রিস্টান ওয়ার্ল্ড, ইস্ট হচ্ছে প্রিডমিনেন্টলি মুসলিম ওয়ার্ল্ড। অতএব মুসলিমদের ইউনিভার্সিটিতে যদি তুমি পড়তে আসো, তাহলে মুসলিমদের এক ধরনের কনজারভেটিভ ড্রেস কোড আছে, তাদের নিজস্ব স্টাইল আছে, লাইফ স্টাইল বা আর্ট অফ লিভিং তাদের আছে নিজস্ব, যেমন তোমরা এরকম আছে। অতএব সেখানে আসতে হলে এভাবে তোমাকে শুকরের মাংস খাওয়া যাবে না, মদ স্পর্শ করা যাবে না, গান বাদ্য শোনা যাবে না, আর্লি ইন দ্য মর্নিং বিফোর দ্য সানরাইজ তোমাকে ঘুম থেকে উঠতে হবে, তোমাকে ক্লাসে খুব অ্যাটেন্টিভ থাকতে হবে, কোনো ধরনের বাজে শব্দ উচ্চারণ করা যাবে না, তোমাকে এরকম ড্রেস কোড, এখন ওয়েস্টার্নদের মতো অর্ধ উলঙ্গ ড্রেস কোড পরা যাবে না, শালীন পোশাক পরতে হবে। ইভেন আফটার গেটিং গ্র্যাজুয়েটেড আউট অফ দিস ইউনিভার্সিটিস, তাদেরকে কি করতে হতো? এখন যেমন ইউনিভার্সিটিগুলোতে, অথবা যেমন এখন তোমাদেরকে আমরা কনভোকেশন এর মধ্যে তোমাদেরকে ডেকে নিয়ে আসি, কনভোকেশনে তোমাদের জামা কাপড়ের কোনোদিন কনভোকেশন যারা ওইখানে গ্রাজুয়েট হয়, ওইখানে যারা the degrees will be conferred upon them, conferment of degrees, এই প্রোগ্রামগুলো তোমরা আবার গুগল করো, তোমরা যদি না বুঝো গুগল করে দেখো যে ওইখানে তারা কি ড্রেস কোড নিয়ে যায়। কনভোকেশনে যারা গ্রাজুয়েট হিসেবে যায়, আপনাদেরকে শুনতে হবে, কনভারসেশনে যারা গ্রাজুয়েট হিসেবে ওইখান থেকে সার্টিফিকেট নিতে যায়, তারা দেখবে কি ড্রেস কোড। আমার মতো এরকম একটা পাঞ্জাবি জুব্বা পরে যায়, মাথায় কি থাকে? একটা জুব্বা, মানে হলো তাদের শার্ট প্যান্ট থাকলেও দেখবা যে যারা তোমার খুতবা দেয় অথবা আরবদের শেখের, দেখবা যে তাদের কি থাকে? একটা আলখালা বা গাউন থাকে, গাউন। দেখবে এরকম একটা গাউন, কে দেখো, এটা বলে কনভোকেশন গাউন, নামও গাউন। একটা কনভোকেশন গাউন তাদের থাকে, মাথায় একটা ক্যাপ থাকে। ইউরোপিয়ান লোকেরা কি ক্যাপ পরে নাকি মাথায়? ইউনিভার্সিটিতে কি ক্যাপ পরে নাকি এখন আর? কিন্তু কনভোকেশনে গিয়ে কেন ক্যাপ পড়তে হয় তাকে? আবার কনভোকেশনে সেখানে যারা যায়, সে মানে ওইখানকার যারা মানে গেস্ট অথবা টিচার যারা, তারাও কিন্তু এরকম গাউন এবং ক্যাপ পরে তাদেরকে যেতে হয়। হোয়াট ডাজ ইট মিন? মিনিং হচ্ছে তারা ওই যে ইউরোপে পড়াশোনা করার পর তারা যখন ডিগ্রি তাদের শেখদের কাছে, মানে স্কলারদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে নিত, তখন টিচারদের জামা কাপড় পরে তাদেরকে আসতে হতো যে ইউ হ্যাভ বিকাম লাইক নাও শেখ, ইউ হ্যাভ বিকাম নাইস স্কলার,
তুমি এখন শেখ হয়ে গেছো, স্কলার হয়ে গেছো, এটা নিয়ে তাদেরকে যেত। গত 200 বছর জুড়ে ইউরোপিয়ানরা সেই কালচারই, কারণ 200 বছর আগে তারা মুসলমানদের দেশগুলো তারা পড়েছে। রজার বিকান, যদি তোমরা নাম শোনো, এখনো তোমরা সার্চ করে দেখো, ইউরোপের রেনেসার ফাদার বলা হয়। রজার বিকান মুসলমানদের ছাত্র, মুসলমানদের কাছে পড়েছে, আন্দালুসিয়ান ইউনিভার্সিটিতে মুসলমানদের কাছে পড়েছে। এবং তারা যখন ইউরোপে গিয়েছে, ইউরোপে যাওয়ার পরে তারা দেখেছে যে তাদের চার্চগুলো তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন করছে, এবং এই কারণে তারা সেখানে আন্দোলন করা শুরু করলো। এই মুসলিম ইউনিভার্সিটিগুলোতে বা মুসলিম স্কুল কলেজগুলোতে পড়া স্টুডেন্টরা যখন ইউরোপে গেল, তখন তারা তাদের সমাজে যে সকল সুপারস্টিশন আছে, ইনজাস্টিসেস আছে, এগুলোর বিরুদ্ধে তারা বিদ্রোহ করা শুরু করলো। এগুলোর বিরুদ্ধে তারা সমাজে মুভমেন্ট করা শুরু করলো, এবং সেটাকে বলা হয় প্রোটেস্টের মুভমেন্ট, সেটাকে বলা হয় রিফরমেশন। সেটা থেকে কালমিনেশন হচ্ছে রেনেসা, এখন যেটা ইউরোপিয়ান রেনেসা বলা হয়, অথবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তোমরা একটু ভারী হেভি যদি হয় তো তোমরা শুনে রেখো, এগুলো তোমাদেরকে জানা দরকার, কারণ এতে তোমরা তখন ফিল করবা যে তোমরা আসলে একটা বিশাল লিগাসি, তোমাদের ব্লাড কিন্তু, যদি সত্যি করে ইফ দেয়ার ইজ এনি ব্লু ব্লাড অর রয়্যাল ব্লাড, তাহলে তোমাদের ব্লাড। যদি অন্যরা তারা তাদের নিজেদেরকে ব্লু ব্লাড, রয়্যাল ব্লাড বলে তারা দাবি করে, এগুলো সব ভুয়া, মিথ্যাবাদী, মিথ্যুকদের। কিন্তু সত্যি করে তোমাদের যে ব্লাড, তোমাদের রক্তে কিন্তু আসে এরকম যারা এই গোটা পৃথিবীকে জ্ঞান বিজ্ঞান নেতৃত্ব প্রদান করেছিল, নট ফর 100 years or 200 years, ফর অ্যাট লিস্ট 1000, মোর দেন 1000 years, প্রায় 1000 বছরের বেশি তার নেতৃত্ব প্রদান করেছে। তোমরা এরকম একটা জাতি, সেটা তোমাদের মাথায় রাখতে হবে, আপনাদেরকে মনে রাখতে হবে। এরা কিন্তু, এবং আমি যখন এই বাচ্চারা যখন এখানে মাইলস্টোনে যখন এরকম বড় একটা ডিজাস্টার হয়েছে, তখন ব্যক্তিগতভাবে আপনাদের চেয়ে বেশি না হলো আমি অনেক বেশি মর্মাহত হয়েছি। কেন মর্মাহত হয়েছি? আমি জানি যে প্রত্যেকটা মুসলিম সন্তান, শিশু মানব জাতির জন্য একটা বিশাল বড় কল্যাণ। অন্যদের শিশুদেরকে তারা এই দীক্ষা দেবে না যে মানব জাতির জন্য তোমার একটা বড় অবদান আছে। অন্যরা হয়তো বলবে পৃথিবীটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, তুমি জাস্ট পড়াশোনা করে স্টাডি and get educated and then get the degrees and go to the market and get a good job and then marry and then make merry. This is all about life. Make enjoyment. তোমরা মানে enjoy your life, ফুর্তি করো, আনন্দ করো। কিন্তু ইসলাম বলে না। এই যে আমি বললাম, তোমরা কিন্তু এখন বালেগা, তোমাদের এখন দায় আছে, দায়িত্ব আছে, তোমার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। তোমাদেরকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য তৈরি করেছেন। মায়েদের বুঝতে হবে, বাবাদের বুঝতে হবে, আপনার সন্তান মানে হচ্ছে মানব জাতির ভবিষ্যৎ। আপনার একটা সন্তান যদি সালাউদ্দিন আইয়ুবী হয়, তাহলে চিন্তা করে দেখেন তো, অথবা যদি মোহাম্মদ বিন কাসেম হয়, তাহলে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শূদ্রদের উপর হিন্দুরা যে পরিমাণ নির্যাতন করেছে, শূদ্ররা হিন্দুদের এই যে তাদের যে কাস্ট সিস্টেম, এর মধ্যে সবচেয়ে আনটাচেবল যারা, অর্থাৎ সবচেয়ে নিচু শ্রেণী শূদ্র বলা হয় তাদেরকে, এই শূদ্রদের যদি তারা উপর বর্ণের, উঁচু বর্ণের, সেটা ব্রাহ্ম অথবা কি অন্যদের যারা আছে, তাদের ঘরে যদি প্রবেশ করতে, তাহলে ওই ঘরকে নতুন করে পরিষ্কার করতে হতো, পবিত্র করতে হতো, কারণ অপবিত্র হয়ে গেছে। শূদ্রদের ছায়া যদি আপার ক্লাসের হিন্দুদের গায়ে পড়তো, তাহলে তাদেরকে গোসল করতে হতো, কারণ সে অপবিত্র হয়ে গেছে। শুধু ছায়া কেন পড়লো? এইরকম একটা নির্যাতিত সমাজে ইসলাম আসার পরে কি হয়েছে দেখো। ইসলাম বলছে না আন্নাসু সাওয়া, অথবা আন্নাসু সাওয়াসিয়া, মেন আর ইকুয়াল। মেন মানে হচ্ছে মেন এন্ড উইমেন, মেন আর ইকুয়াল। এখানে there is no discrimination on the basis of their caste অথবা their family background, their financial status, এগুলোর উপর ভিত্তি করে মানুষের কোনো তারতম্য হয় না। তারতম্য হয় কেবল মাত্র তার আমলের উপর, তার পারফরমেন্সের উপর, তার কাজের উপর, এবং আল্লাহ তাআলা সেটাই দেখবেন। এইরকম একটা ব্লেসিং আপনি দেখেন। এখন এই যে আমরা মুসলিমই হচ্ছি, এই যে 17-18 বছর একটা যুবক এখানে প্রায় 17-18 বার এসেছে, কোথায় আরব? আপনি দেখেন সেই সিরিয়া থেকে, তৎকালীন মুসলমানদের কেন্দ্র ছিল আচ্ছা সিরিয়া, আজকে দেখেন সিরিয়ার পরিস্থিতি কি। সিরিয়া থেকে মুসলমানরা গোটা পৃথিবীকে প্রায় 700-800 বছর গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে সিরিয়া থেকে। এটা মুসলমানদের কেন্দ্রবিন্দু, এবং ওরা জানে যে এটা মুসলমানদের সেন্টার। এখান থেকে গোটা পৃথিবীকে তারা এত বছর, কয়েকশো বছর তারা নেতৃত্ব দিয়েছে, আবার এখান থেকে নেতৃত্ব দেবে, অথবা এটাকে ধ্বংস করে দিতে হবে, এটাকে স্টেবল রাখা যাবে না। যেমন কেন তারা ইরাককে ধ্বংস করে দিল, কারণ ইরাক থেকে এই গোটা পৃথিবীকে জ্ঞান এবং বিজ্ঞান নেতৃত্ব দেওয়া হয়েছে। তোমরা এখনো যদি গুগল করো ব্যাবিলন, দেখো তোমরা কি মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। মেসোপটেমিয়ান সিভিলাইজেশন মানে হচ্ছে গোটা পৃথিবীকে সিভিলাইজেশন শিখিয়েছে এরা, অথবা এই দেশ ধ্বংস করতে। আচ্ছা তোমরা বলো কেন আফগানিস্তানের বিরুদ্ধে ওদের এত ক্ষোভ? কারণ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মোহাম্মদ ঘুরি অথবা সুলতান মাহমুদ গজনবী, গজনবী মানে হচ্ছে আফগানিস্তান অংশ, গজনবী এসে এই গোটা অঞ্চলকে মুসলমানদের অধীনে নিয়ে এসেছে ইসলামিক শাসনের। এই যে মোগলরা করতে গেছে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজি তো আফগানিস্তান থেকে এখানে এসেছে, অথবা আফগানিস্তান তাদের টার্গেট।
এরা বুঝতে হবে ওয়ার্ল্ড পলিটিক্স কি। ওরা এমনি তো ওই চুজ করে ওই দেশ ধ্বংস করে দিয়েছে, ওই দেশ ধ্বংস করে দিয়েছে, এটা কিন্তু এমনি না। দিস ইজ নট অ্যাব্রাপ্ট, এটা একটা ক্যালকুলেটেড, ওয়েল ক্যালকুলেটেড, ওয়েল থট আউট, ওয়েল প্ল্যান্ড ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। তোমরা স্যামুয়েল হান্টিংটন তার বইটা পড়বা, তোমরা বড় হয়েছো, তোমরা যখন ইংরেজি বুঝো, তার বইটা পড়ো, দেখো ওরা কি বলেছে। ওরা বলেছে এই পৃথিবীতে কেবলমাত্র ওয়েস্টের সাথে দ্বন্দ্ব হবে কেবলমাত্র ইসলামের, আর কারণ না। কারণ হিন্দুরা এখন ওয়েস্টার্ন হয়ে যাচ্ছে, চাইনিজরা ওয়েস্টার্ন হয়ে, তুমি এখন বুঝতেও পারবে না যে চাইনিজদের নিজস্ব কোনো ধর্ম আছে কিনা। জাপানিজরা ওয়েস্টার্ন হয়ে গিয়েছে এবং কোরিয়ানরা ওয়েস্টার্ন হয়ে গিয়েছে, কিন্তু কেবলমাত্র ওয়েস্টার্ন কারা হয় নাই? কেবল মুসলমানরা হয় নাই।